নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। আমরা জানি যে বাংলা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের বাংলা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখেছে এবং তারপর অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে একটা বিশেষ আবেদন আপনাদের প্রত্যেকের কাছে করছি। এই মুহূর্তে বা প্রতিদিন যারা আমার অনুষ্ঠান দেখেন, রিপাবলিক বাংলা দেখেন, তাদের প্রত্যেককে বলছি যে ময়নাগুড়িতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই ট্রেন দুর্ঘটনার পরে রক্তের প্রয়োজন আবার পড়বে, বড় আকারে পড়তে পারে এবং এখনো রক্তের প্রয়োজন পড়ছে। আমরা দেখেছি যে বহু মানুষ রক্তের জন্য, বহু দামাল ছেলে মেয়ে রক্তের জন্য ব্লাড ব্যাংকে অলরেডি লাইন দেওয়া শুরু করে দিয়েছেন। আমরা রিপাবলিক বাংলা বলছি মানুষ মানুষের জন্য, এবং এই মানুষই শেষ কথা বলবে। মানুষকে পাশে দাঁড়াতে হবে। এই মুহূর্তেও আমরা চেষ্টা করছি মানুষের কথা তুলে ধরার। প্রিয় দর্শক, ফের একটা দুর্ঘটনা, ফের উঠে এলো পুরনো সেই এক গুচ্ছ প্রশ্ন। এই প্রশ্ন রিপাবলিক বাংলা শুরু হওয়ার আগেও আমরা করেছি, এই প্রশ্ন আমি এর আগেও বহুবার করেছি, আপনি করেছেন, চায়ের দোকানের যে কাকু আছে সে করেছে, দাদা করেছে, দিদি করেছে, ট্রেনে যে যায়, বাসে যে যায়, লোকালে যে যায়, এক্সপ্রেসে যে যায়, তারা প্রত্যেকে এই প্রশ্নগুলো করেছে। আবার করতে হচ্ছে। চর্বি তো চর্বণ। আপনি টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠছি, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবো তো? ট্রেনে ওঠার সময় একবারের জন্য হলেও এই চিন্তা আসে মাথায়। এই চিন্তা আজকে বলে নয়, আগেও ছিল। তার মানে এত বছরে এক চুলো বদলায়নি বেহাল যাত্রী সুরক্ষার ছবিটা। রেলে শুরু হয়েছে বেসরকারি বিনিয়োগ, প্রাইভেটাইজেশন হতে পারে রেলের, ঝাঁ চকচকে কেবিন হবে, দুর্ধর্ষ প্লেনের মতন আপনার সামনে সুন্দর ফল নিয়ে আসবে, পানীয় নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, সব ঠিক আছে। সুরক্ষা। উত্তরবঙ্গে অত্যাধুনিক ভিস্টাডোম কোচ, যার সাম্প্রতিক উদাহরণ, প্রাইভেটাইজড। শুধু অত্যাধুনিক কোচ থাকলেই কি হবে? আর সুরক্ষাটা? রেল ট্র্যাক তো সেই একই থাকছে। বছর চারেকের মধ্যেই ভারতের মাটিতেও ছুটবে বুলেট ট্রেন, নাকি বিদ্যুতের গতিতে, বুলেটের গতিতে ছুটবে এই ট্রেন। কাজও চলছে জোর কদমে, কিছু কিছু খবর আমরা মাঝে মধ্যে আপনাদের দেখাই। কিন্তু দেশের অন্যান্য প্রান্তের রেল ট্র্যাকের অবস্থা তো সেই তিমিরেই। যাত্রী স্বাচ্ছন্দ্য হয়তো বাড়ছে, কিন্তু ট্রেনে উঠে নিজেকে নিরাপদ তো এখনো মনে করা যাচ্ছে না। প্রিয় দর্শক, ট্রেন ভাড়া বাড়ছে, তুলে দেওয়া হচ্ছে সিনিয়র সিটিজেন কনসেশন সহ বিভিন্ন পরিষেবা, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ছে, অথচ প্রয়োজনীয় নিয়োগ বন্ধ রয়েছে। বছর পাঁচের আগের এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সবচেয়ে নিরাপদ রেল পরিষেবা দেয় ডেনমার্ক। জাপানের ট্রেনে সময়ানুবর্তিতা, টাইমলিনেস ও উন্নত প্রযুক্তি নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। আপনারা যারা আছেন তারা প্রত্যেকে জানেন। আমি বেশি কথা বলবো, বাতুলতা হয়ে যাবে। আমেরিকা, চীন ও পরিষেবা একের পর এক দিয়ে যাচ্ছে, ব্যাপক উন্নত এরা। এদের পাশে ভারতীয় রেলকে কোথাও গিয়ে হয়তো ম্যারম্যারে মনে হচ্ছে, কিন্তু ভারতীয় রেল তো আমাদের গর্ব। একটা ছোট্ট ভারতবর্ষ, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার পাশের মানুষটা অন্য রাজ্যের, হয়তো আরেকটা মানুষ, সে হয়তো কন্যাকুমারীর, আরেকজন মানুষ বসে আছে, সে হয়তো কাশ্মীরের, যাচ্ছে হয়তো পাটনাতে। ভুল কিছু বলা যাবে না, কিন্তু প্রশ্ন তো তুলতে হবে, প্রশ্ন করতে হবে মানুষের জন্য। কবে হবে পরিস্থিতির উন্নতি? বুলেট ট্রেন এলেও কি যাত্রী সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে? দুশ্চিন্তা ছাড়াই ট্রেন সফর সম্ভব হবে? আজ এই প্রশ্ন শুধু আমার নয়, জলপাইগুড়ির নয়, ময়নাগুড়ির নয়, এর জবাব চায় বাংলা। ভারতীয় রেলের সময়ানুবর্তিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্বাধীনতার পর খুব সামান্যই পরিবর্তন হয়েছে। রেলের সমীক্ষায় বেসরকারীকরণেরও সুপারিশ করা হয়েছিল। 2020 সালে চাপে পড়ে বেসরকারীকরণের পথ থেকে সরে এলে রেলে বেসরকারি বিনিয়োগের কথা বলেন তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়াও বছর বছর রেলের সমীক্ষা হয়, কিন্তু তারপরও যে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে তা একেবারেই নয়। কারণ বেশিরভাগ সমীক্ষার রিপোর্টই দিনের আলো দেখতে পায় না। প্রতি বছরই বাজেটে যাত্রী নিরাপত্তায় রেলের জন্য একটা মোটা অঙ্ক বরাদ্দ করা হয়, কিন্তু যাত্রী নিরাপত্তা আদৌ আছে কি?
বৃহস্পতিবারের দুর্ঘটনার পর এই প্রশ্নটা বারবার উঠে আসছে। বৃহস্পতিবারই রেল ট্র্যাক ও কামরাগুলির মেরামতি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ও প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী। কেন বেলাইন হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। হঠাৎ করে বেলাইনটা হলো কেন? সেখানে কি ট্র্যাকে কাজ চলছিল, নজরদারির অভাব ছিল, রেলের কাছে কি খবর ছিল না? কেন হলো এরকম ঘটনা? এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ সুরক্ষা দিতে যদি রেল ব্যর্থ হয় তাহলে সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি। আরেকটা কথা, দ্রুত উদ্ধার কার্য হওয়া দরকার। ময়নাগুড়িতে দুর্ঘটনার নেপথ্যে প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকারও করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। स्पीड रिस्ट्रिक्शन से रिलेटेड भी मैटर नहीं है, ट्रैक से रिलेटेड मैटर नहीं है। मैं आपको स्पष्ट बोल रहा हूँ, ये लोकोमोटिव के इक्विपमेंट का इश्यू है। কোন দেশের লাইফলাইনের এই হাল? দিল্লি, মুম্বাই, এমনকি কলকাতার জন্য অত্যাধুনিক কোচ দেওয়া হচ্ছে। কেন ব্রাত্য করে রাখা হচ্ছে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলকে? এখনো উত্তর পূর্বাঞ্চলের ট্রেনগুলিতে মান্ধাতার আমলের কামরা দেওয়া হচ্ছে কেন? শীতকালে রেল ট্র্যাকে ফাটল একটা সাধারণ সমস্যা, কিন্তু তার জন্য ট্র্যাকের নিয়মিত পরীক্ষা দরকার। সেটা কি হচ্ছে? পরিসংখ্যান বলছে সেই সংখ্যক গ্যাংম্যান নেই ভারতীয় রেলে। গত 5 বছরে নিয়োগও হয়নি। একদিকে নিত্য নতুন কোচ আনা হচ্ছে, অন্যদিকে পরিষেবা, যাত্রী সুরক্ষার বেহাল দশা। কোভিড পরিস্থিতিতে 2020 সালে দীর্ঘদিন ট্রেন বন্ধ রাখার পর যখন পুনরায় চালু হলো, তখন প্রায় প্রতিটি ট্রেনেরই ভাড়া বাড়ানো হয়। বন্ধ করে দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের রেলযাত্রায় বিশেষ ছাড়ও। বাড়তি টাকা গুনেও কেন নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারবেন না যাত্রীরা? এত কিছুর পর ভারতীয় রেল নিয়ে একটাই কথা দাঁড়ায়, প্রতীক্ষা সমীক্ষাই সার। সুরক্ষা তুমি কোথায়? রিপাবলিক বাংলা। প্রতীক্ষা আর সমীক্ষাই সার। সুরক্ষা তুমি কোথায়? সুরক্ষার দেখা নাই রে, সুরক্ষার দেখা নাই। এগুলো আমি বলছি না, সোশ্যাল মিডিয়াতে বলছে। হয়তো এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় হয়েছে যে সময় অতিমারির সাথেও আমাদের যুদ্ধ করতে হচ্ছে এবং মৃত্যুর চোখে চোখ রেখে আমাদের প্রত্যেক দিন লড়াই করতে হচ্ছে এবং বাঁচার উদযাপন, যেটা শোকের মধ্যেও জীবনের উদযাপন, সেটা করতে হচ্ছে। এবং এইভাবেই হালকা চালে হয়তো বলতে হচ্ছে ইস্যুগুলো, যে ইস্যুগুলো নিয়ে আমাদের রাগ হওয়া উচিত। আমরা রাগ দেখাতে আর পাচ্ছি না। আমরা প্রশ্ন করে করে হয়তো ক্লান্ত হয়ে গেছি যে সুরক্ষা কোথায়, মেনটেনেন্স কোথায়, রাজনীতিটাই কি শুধু থাকবে? এই সমস্ত কিছু আমরা আলোচনা করব, মানুষের স্বার্থে আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে, আমরা আলাপ করে দিই। আমাদের সাথে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, রয়েছেন অনিন্দ রয় চৌধুরী সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়ন নেতা রয়েছেন অনিন্দ রায় চৌধুরী, রয়েছেন অমিত ঘোষ, সাধারণ সম্পাদক পূর্ব রেল মেন্স ইউনিয়ন, রয়েছেন পঙ্কজ কুমার রায় অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু প্রথমেই আমি একবার অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যেতে চাই। পার্থপ্রতিম বাবু আমাদের সাথে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, গোড়ায় গন্ডগোলটা কোথায়? আমরা প্রতিবার এই প্রশ্নগুলো তুলি, একটা করে রেল অ্যাক্সিডেন্ট হয়, প্রতিবার আমরা চায়ের কাপে তুফান তুলি, ভাবি যে ইনফ্রাস্ট্রাকচারটার বদল জরুরি। প্রতিবার আমাদের মতন যারা কলকাতার মানুষ, যারা দুর্গাপুরের মানুষ, শিলিগুড়ির মানুষ, শহুরে মানুষ, যারা প্রতিবার ভাবি যে ঠিক আছে কয়েকদিন যাব না, তারপরে না হয় যাব, এখন তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে তো আবার দার্জিলিংয়ে আমরা যাব, এসিতে যাব। প্রতিবার এই ধরনের জিনিসগুলো হয়। বাবু পার্থপ্রতিম বাবু, গোড়ায় গন্ডগোলটা কোথায় ঠিক? ময়ূক, আপনি আপনার প্রতিবেদনেই দেখাচ্ছিলেন যে আমাদের দেশে আমরা সবসময় জানি যে রেলে প্রায় বছরে 800 কোটির উপর মানুষ যাতায়াত করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ক্লিনার মোড অফ ট্রান্সপোর্টেশন এবং দ্যাট ইজ মোস্ট চিপার মোড অফ ট্রান্সপোর্টেশন। ফলে মধ্যবিত্ত, নিম্নবিত্ত একটা বেশি সংখ্যায় এটা ব্যবহার করেন। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ রেল ট্র্যাক রয়েছে, মানে আমাদের দেশে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে বলতে পারি প্রায় 1,26,000 কিলোমিটার ট্র্যাক, আর রুট লেন্থ যদি হিসাব করেন প্রায় 68,000 কিলোমিটারের কাছাকাছি। তাহলে এই যে বিপুল পরিমাণ ভাস্ট নেটওয়ার্ক, এটা আমরা বাড়াচ্ছি, তৈরি করেছি, সব ঠিক আছে,
কিন্তু এটা রক্ষণাবেক্ষণের প্রশ্নে প্রথম যে জায়গাটা আপনি বলছেন যে আপনারা প্রতিবেদনে দেখালেন দুটো ধরনের এরার হচ্ছে। একটা হচ্ছে যে আমাদের এই এনাফ প্রযুক্তিগত কি বলবো যে সাহায্য আমরা নিতে পারছি না আমাদের এই ট্র্যাক মনিটরিং অ্যান্ড মেনটেন্যান্সের ক্ষেত্রে, এবং আর একটা হচ্ছে হিউম্যান এরার, যেটাও হচ্ছে অনেক বেশি, এবং পুরোটার ক্ষেত্রেই হচ্ছে শর্টেজ অফ স্টাফ একটা বড় কারণ। একজন ড্রাইভার গার্ডকে 34 ঘন্টা 30 ঘন্টা টানা ডিউটি করতে হচ্ছে, এই ঘটনাও ঘটেছে। আর ইলেকট্রোমেকানিক্যাল এরার, অর্থাৎ গতকাল আপনি জলপাইগুড়িতে আপনি ময়নাগুড়ির কাছে যে দুর্ঘটনা দেখালেন, আমার কথা হচ্ছে সেই ইঞ্জিনটা ফিট টু রান এই সার্টিফিকেটটা তো কেউ না কেউ দিয়েছিল, যে অর্থাৎ দৌড়াতে পারে বিকানির থেকে গৌহাটি পর্যন্ত। তাহলে এখানেও বলছি যে যে সুরক্ষা মেনে একটা কোচকে সার্টিফাই করা যায়, একটা একটা ইঞ্জিনকে সার্টিফাই করা যায়, রোলিং স্টক বলি আমরা, এবং একই সাথে একটা ট্র্যাক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে রেলের ক্ষেত্রে গোটা সিস্টেমটা ভীষণ কমপ্লিকেটেড। রেলওয়ে ট্র্যাকের সাথে অনেক কিছু নির্ভর করে, ব্যালাস্ট, তার সাথে স্লিপার, তার সাথে রেল ট্র্যাকের কোয়ালিটি, তার সাথে ওয়েদার, এভরিথিং ইজ অ্যাসোসিয়েটেড। ফলে এতগুলো জিনিস থাকা সত্ত্বেও আমাদের এখানে ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম এখন চালু হয়েছে, যেরকম ব্রিজ ইন্সপেকশন সিস্টেম আছে, কিন্তু তৎসত্ত্বেও সেটা তো চালাতে হবে কোনো না কোনো মানুষকে। সেই দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ টেকনিশিয়ানস, সেটার ভয়ঙ্কর অভাব আমাদের ইন্ডিয়ান রেলে এখনো পর্যন্ত। এবং একটা সময় ইন্ডিয়ান রেলকে নিয়ে আমরা গর্ব করতাম, কিন্তু এখন আমাদের এই যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা সত্যি সত্যি বলছি সবচেয়ে দুশ্চিন্তা। আমরা আমাদের দেশে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ডিরেলমেন্ট, মানে আমাদের এখানে নানা কারণের জন্যই তো রোড অ্যাক্সিডেন্ট হয়, রেল অ্যাক্সিডেন্ট হয়। রেল অ্যাক্সিডেন্টের ডিরেলড হয়ে যাওয়া, অর্থাৎ লাইন থেকে ট্রেন লাইনচ্যুত হওয়া, এটা হচ্ছে আমাদের দেশে রেল দুর্ঘটনার প্রায় 60% কাছাকাছি দুর্ঘটনা। এবং তারপরেরটা হচ্ছে আনম্যান্ড লেভেল ক্রসিং, সেটা হচ্ছে 32%। আপনি ভাবুন, তাহলে এই দুটোর ক্ষেত্রেই হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি ল্যাক হচ্ছে সুপারভিশনের ক্ষেত্রে। আমাদের মাইন্ডসেট, আমাদের রেল পরিচালনার ক্ষেত্রে যে মাইন্ডসেট ময়ূক, সেটা কোথাও খুব গন্ডগোলে মাইন্ডসেট। এই কারণের জন্যই আমরা একটা স্টেশনকে কমার্শিয়ালাইজ করছি, ঝাঁচকচকে করছি, তাতে ওয়াইফাই থাকছে কিনা দেখছি, কিন্তু সিগন্যালিং সিস্টেম, ট্র্যাক, এবং আমার কথা হচ্ছে যে লোকোমোটিভ, রোলিং স্টক, সেগুলো কোন আমলের আমরা ব্যবহার করছি। ফলে ভারতীয় রেল যদি আমাদের ভারতবর্ষের ইকোনমির ব্যাকবোন হয়, তাহলে সেখানে দাঁড়িয়ে কেন এই অগ্রাধিকারটা থাকছে না? এটা শুধুমাত্র একটা দুর্ঘটনার পরে এই প্রশ্ন তোলা যথেষ্ট নয়। আমি বলছি সারা বছর ধরে যে রেল আমাদের যেভাবে চলছে, রেলের পরিচর্যা, রেলের সুরক্ষা, রেলের পরিকাঠামো, সেক্ষেত্রে কিন্তু অ্যাবসলিউটলি বলছি যে আমরা ভয়ঙ্কর জায়গায় আছি। এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্টের লাস্ট একটা রিপোর্ট সেটা বেরিয়েছে, আপনি জানবেন যে সেখানে পরিষ্কার এই কথাটাই বলা হচ্ছে, আপনাদের প্রতিবেদনেও দেখানো হচ্ছিল যে শীতের সময় এবং গরমকালে, এই বিশেষত শীতের শুরুর সময় হচ্ছে যে আমাদের ওয়েল্ডেড ট্র্যাকের সবচেয়ে বেশি শ্রিঙ্কেজ হয় এবং কন্ট্রাকশন হয়, সে কারণের জন্য লাইন ফেটে যায়। কিন্তু এটা তো এরকম নয় যে এর জন্য হচ্ছে বিরাট নোবেল প্রাইজ পাওয়ার মতো গবেষণা করতে হবে, এটা সুপারভিশনের প্রয়োজন। সেই জায়গাটা নেই। আপনারা গ্যাংব্যাংয়ের প্রশ্ন তুললেন, সেটা নেই। এবং আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যদি রেলের পরিকাঠামো বলতে যা বোঝায়, রেলের ট্র্যাক, বিশেষত রেলের কোচ, আমরা কিছু কোচ আনছি আধুনিকীকরণের জন্য, সেটাও সিলেক্টেড রুটে চলছে, কিন্তু আম জনতার জন্য আমি বলবো যে ধরনের রেল পরিবহন ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার, উই আর ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট। এবং শীতের সময় এবং গরমের সময় আপনারা প্রত্যেকে জানেন যে বিশেষত রেল ট্র্যাকের এক্সপ্যানশন, কন্ট্রাকশন, এটা খুব কমন প্রবলেম। এবং এছাড়াও আমি বলছি যে রেল ট্র্যাককে এখন মনিটর করার প্রযুক্তি নির্ভর বহু উপায় চলে এসছে। আমি জানি না যে কেন সেই কাজটা রেলের থেকে সুচারুভাবে করা হচ্ছে না ভারতবর্ষে। আমি সেই জায়গাতেই পার্থপ্রতিম বাবু আপনার কাছে আসবো। আমি সেই জায়গাতেই অমিত ঘোষের কাছে যেতে চাই, জেনারেল সেক্রেটারি ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন। অমিত বাবু আমাদের সাথে রয়েছেন। অমিত বাবু, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? আপনারা নিজেরা বলুন না। সাধারণ মানুষ আমরা এত মানে বিষয় বুঝি না, আমরা প্যান্টপ বুঝি না, আমরা বুঝি না যে কোনটার জন্য কোন ট্রেনটা চলে, কোন জায়গায় কোন স্পিডটা কতটা রাখতে হয়, কোন জায়গায় এক্সট্রাকশন কন্ট্রাকশন হয়। আমরা খুব সাধারণ মানুষ, আমরা টাকা দিচ্ছি, পরিষেবা চাইছি, আমরা বাসের জায়গায় ট্রেনটাকে প্রেফার করি, হয়তো সবজি নিয়ে আসার জন্য একটা ভেন্ডার কম্পার্টমেন্ট প্রেফার করি। আমরা সাধারণভাবে বুঝতে চেষ্টা করছি কোথায় সুরক্ষাটা আমরা পাবো। আমার প্রথম কথা হচ্ছে যে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনি প্রথমেই বলেছেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের নামে রেলটাকে বেসরকারীকরণ করা হচ্ছে, এবং রেলের যে সরকারি সম্পদ সেটা দীর্ঘদিন ধরে বেচে দেওয়ার সিস্টেম চালু হয়েছে। এবং ভারতবর্ষের রেলের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে পঙ্গু করছে বর্তমান সরকার। এইটাকে অ্যাক্সিডেন্টিক বলা যাবে না, এইটা হচ্ছে প্রায় খুন করা হলো মানুষগুলোকে।
দুর্ঘটনার নামে এগুলো খুন করে। যখন আত্মনির্ভর ভারতে বুলেট ট্রেন চালু করতে ব্যস্ত, ঠিক তখনই রেলের আসল চেহারাটা দেখিয়ে দিল এই নিউ দৌমনি এবং বিকানি নৈহাটি যে ভয়াবহ দুর্ঘটনা। বলবেন এ কি এখন বলার সময়? হ্যাঁ, এটাই এখন সঠিক সময়। সাধারণ যাত্রীদের জানানোর সময়। রেলের নিজের বলে কিছু নেই, না আছে কর্মী, না আছে রক্ষণাবেক্ষণ। আজ রেলের ড্রাইভার, গার্ড, স্টেশন মাস্টার, সিগন্যালার, ডিউটি কোনো কিছু শেষ নেই। 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে এবং সব পেট্রোলিং লাইনের যে বলছেন না, এইটা তো গেল রাজনীতির পার্টটা। অমিত বাবু, এইটা তো গেল রাজনীতির পার্টটা, আপনি নিজে রাজনীতির পার্টটাও বললেন, কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার রেলের যে মানে ইন্টেনশনের অভাব আছে। আপনারা তো মেইনটেনেন্সের সিংহভাগটা তুলে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। মেইনটেনেন্স আপনারা সাধারণভাবে রেলের 30টা কর্পোরেশন কাজ করছে, স্টেশন ডেভেলপিং অথরিটি কাজ করছে, ল্যান্ড ডেভেলপিং অথরিটি কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপিং অথরিটি কাজ করছে। রেলের অফিসারদের হাতে এগুলো নেই, এগুলো সমস্ত কর্পোরেশনের হাতে চলে গেছে। আর প্রায় 70% কাজ এখন কন্ট্রাক্টরের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এই কন্ট্রাক্টরের কর্মীদের তাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদেরকে ন্যূনতম মাইনের বিনিময়ে এখানে খাটানো হচ্ছে হায়ার অ্যান্ড ফায়ারের ভিত্তিতে, এবং কোনো স্থায়ী জব আর আগামী দিনে থাকবে না, এরকম একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। আগামী দিনে আরো বড় অ্যাক্সিডেন্টের দিকে যাবে, যেখানে রেল কর্মীরা প্রযুক্তিগত দিক থেকে রেল কোনো পিছিয়ে নেই, কেননা প্রযুক্তিগত দিক থেকে রেল অনেক উচ্চে আছে। বন্দে ভারত তার জ্বলন্ত উদাহরণ, প্রধানমন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেছেন। রেল কর্মচারীরা ব্যাপকভাবে মেইনটেনেন্সের ক্ষেত্রে উন্নত, এবং তাদের এই যে জায়গাগুলোকে ফাঁকা রাখা হয়েছে, 3 বছর ধরে রিক্রুটমেন্ট নেই, কোনো পরিকল্পনা নেই। এই সমস্ত জায়গাটাকে যদি পূরণ করা হয় এবং এগুলোকে রেলের কর্পোরেশনের হাত থেকে রেলের অফিসারদের, আধিকারিকদের, কোথায় আগের বছর যখন সুনীত শর্মা ছিলেন, যখন সিইও, তখন তার যে দূরদৃষ্টিতা, তার যে ফসল, সে ফসল আমরা পেয়েছি। বহু ক্ষেত্রে এই ক্ষেত্রে সরকার যেগুলো বেসরকারীকরণ করতে চেয়েছিলেন, যে কাজগুলো কন্ট্রাক্টর আনট্রেন্ড কর্মীদের দিয়ে করানোর চেষ্টা চলছে, সেগুলো উনি বন্ধ রেখেছিলেন, করতে দিচ্ছিলেন না, সেগুলো আবার শুরু হয়েছে। বেশ বেশ, আমি আপনার কাছেও আসছি অমিত বাবু, আবার আমি আপনার কাছে আসবো, কিন্তু বিমল শঙ্কর নন্দ রয়েছেন, বিজেপি মুখপাত্র। বিমল শঙ্কর বাবু, আপনি এতক্ষণ শুনলেন অনেকগুলো অভিযোগ আপনি যে দলটাকে সমর্থন করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কোথাও কি মনে হচ্ছে দেশের লাইফলাইনটাকেই আপনারা বিক্রি করে দিয়ে দেশের একটা ভয়ঙ্কর সর্বনাশ ডেকে আনছেন? আর এই বুলেট ট্রেনের বিষয়টা কি, যেটা কোহিনূর আছে এখানে, অমিত বাবু আছেন, এরা প্রত্যেকে বলছেন? দুটো প্রশ্ন আমার। না না, প্রত্যেকে তার রাজনীতি নিয়ে কথা বলুক, আমার কিছু বলার নেই। আমার বক্তব্য হচ্ছে যে দুর্ঘটনাই মানুষের মৃত্যুটা দুর্ভাগ্যজনক, সেই মৃত্যুকে কোথাও কোনো জাস্টিফাই করার জায়গা নেই। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের কিন্তু রাস্তা দেখায় যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভারতীয় রেলে এর আগেও দুর্ঘটনা ঘটেছে, যদিও দুর্ঘটনা দিয়ে আরও কোনো দুর্ঘটনাকে জাস্টিফাই করার ইচ্ছে আমার অন্তত নেই। কিন্তু বিগত 6-7 বছরে, 8 বছরে, যে 6 বছরে যদি 2014 থেকে আজকে ধরি, 7 বছরে দুর্ঘটনার হার এবং তার আগের দুর্ঘটনার হার যদি তোমরা নিজেরাই একটু দেখো কতখানি কমানো গেছে। এটা কেন কমানো গেছে তার কারণ হচ্ছে যে রেলের লাইনে রেলের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আধুনিকীকরণ। একটা কথা এখানে শুনছি বারবার যে রেলকে বেসরকারি হাতে বেচে দেওয়া হচ্ছে। এখন রেলের কাজে বেসরকারি লোকেদের নিয়ে আসা তো আজকের ঘটনা নয়, সেটা বহুদিন ধরে ঘটে চলেছে। রেলের বিভিন্ন কাজে বেসরকারি সংস্থাকে নিয়োগ করা এবং সেটা মানে পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ, এই পিপিপি, সেটা কিন্তু অনেক দিন রেলে চালু করা হয়েছে, এটা আজকে নতুন কোনো কথা নয়। ফলে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে রেলকে একটা আধুনিক রেলে পরিণত করা। তার মধ্যেও দুর্ঘটনাটা ঘটে গেছে, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, এই ঘটনা না ঘটলে হতো। কিন্তু এগুলো তদন্ত করে দেখার দরকার সত্যি ওখানে কি ঘটেছিল। আমরা সেই তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করে থাকবো, যাতে ডিটেইল তদন্ত রেল করবে। বিমল বাবু, শুধু আমি এই জায়গাতে একবার রেলমন্ত্রীর যে প্রতিক্রিয়া, যান্ত্রিক ত্রুটি নিয়ে যে প্রতিক্রিয়াটা, সেটা আমি শোনাবো বিমল বাবু, এবং আপনার কাছেও আসবো। কিন্তু তার আগে আমি আরেকবার অনিন্দ রায়চৌধুরীর কাছে যাব, একবার শুনিয়ে নেওয়া যায় যদি রেলমন্ত্রীর প্রতিক্রিয়াটা। स्पीड रिस्ट्रिक्शन से रिलेटेड भी मैटर नहीं है, ट्रैक से रिलेटेड मैटर नहीं है। मैं आपको स्पष्ट बोल रहा हूँ
ये लोकोमोटिव के इक्विपमेंट का इश्यू है। अगर लोकोमोटिव का इशू है तो लोकोमोटिव तो ठीक है, उसको तो कुछ दिया नहीं हुआ। देखिए, मैंने जाके इंस्पेक्शन किया है, मैं आपको क्लियर कह रहा हूँ, मुझे इस चीज़ की सब्जेक्ट की समझ है। क्या फेलियर का रूट कॉज है वो समझ में आया है, लेकिन उसके पीछे क्या कारण है वो तब पता चलेगा जब उस इक्विपमेंट को डिसमेंटल करेंगे। डिसमेंटल करके उसके अंदर जो भी निशान होंगे वो निशानों को ढंग से स्टडी करके ही पता चल पाएगा। অনিন্দ রায়চৌধুরী রয়েছেন আমাদের সাথে, ভাইস প্রেসিডেন্ট প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এআইটিইউসি কলকাতা ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের সাথে রয়েছেন। অনিন্দবাবু, এখানে স্পষ্ট বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আপনি সাধারণ মানুষ যারা রয়েছে তারা তো একটা প্রশ্ন করতে চায় যে এইটার কি দিলে বদলাবে। আপনার কাছে কি কোনো দাওয়াই আছে, কোনো প্রেসক্রিপশন আছে? আমি 10 টাকার জায়গায় 15 টাকা দিলে বদলাবে? আমি একটু কম যাতায়াত করলে বদলাবে? আমি 3 দিনের জায়গায় 5 দিন যাতায়াত করলে বদলাবে কি করে? সুরক্ষাটা পাবে কি করে সাধারণ মানুষ? আমি ট্রেনে বসে রাত্রে ঘুমানোর সময় অন্তত সুন্দর করে ট্রেনের যাত্রার পরে যে লুচি তরকারি খেয়ে রাত্রে ট্রেনে ঘুমানো হয়, সেই শান্তির ঘুমটা কি করে আসবে অনিন্দবাবু? টেনশন হচ্ছে তো কোথাও গিয়ে। দেখুন, আমি 50 বছরের রেলযাত্রী এবং একজন শ্রমিক আন্দোলনের সংগঠকও। আপনি যে দাওয়াইয়ের কথা বললেন কোনোটাই হবে না। ভাড়া বাড়ানো হয়েছে সুরক্ষার নামে, কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যাই বেড়েছে। একটু আগে বিমলানন্দবাবু বললেন গত 7 বছরে নাকি অ্যাক্সিডেন্ট খুব কমে গেছে। তার কোনো তথ্য তিনি দিতে পারবেন? আসল ব্যাপারটা হচ্ছে ফোকাসটাই পাল্টে গেছে রেলের। এখন বম্বে থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন চালাবার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু সারা ভারতবর্ষে যেই কয়েক লক্ষ কোটি কিলোমিটার ট্র্যাক, তার মেনটেনেন্সের জন্য কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না। রেলে আরপিএফ নিয়োগ করা হচ্ছে, কিন্তু গার্ড, ড্রাইভার, লাইনম্যান কোনো কিছু নিয়োগ করা হচ্ছে না। ফলে নজরটা গেছে স্টেশনের সৌন্দর্যায়নে, নজরটা গেছে বন্দে ভারতে মতো বুলেট, সেমি বুলেট ট্রেন চালানোর দিকে। সাধারণ যাত্রীরা যেসব ট্রেনে যাতায়াত করেন তার কোচের মেনটেনেন্স আছে, তার ইঞ্জিনের মেনটেনেন্স আছে, তার লাইনের মেনটেনেন্স আছে, কোনো মেনটেনেন্স নেই। বেশ, কোনো মেনটেনেন্স নেই। বড় প্রশ্ন চিহ্ন উঠিয়ে দিলেন অনিন্দবাবু। আপনার কাছে আসবো আমি পঙ্কজ কুমার রায়ের কাছে আসতে চাই এবং তারপরে কোহিনুরের কাছে আসতে চাই। পঙ্কজবাবু, যে প্রশ্নগুলো একদম রাজনীতির প্রশ্ন বলুন, সাধারণ মানুষের প্রশ্ন বলুন, 50 বছর রেল যাত্রীর প্রশ্ন বলুন, সেই প্রশ্নগুলো কিন্তু সিরিয়াস। তার উত্তর কি আপনাদের কাছে আছে? বিষয়টা হচ্ছে যে এই ভারতবর্ষে যে বিরাট রেলের যে পরিকাঠামো এবং বিরাট পরিমাণে যাত্রী বহন যে ক্ষমতা, সেটাকে চালু রাখতে গেলে যে ব্যবস্থা নেওয়া দরকার, কখনো কখনো তার ত্রুটি সামনে আসছে, এটা অস্বীকার কোনো কারণ নেই। এবং আমরা দেখছি যে কারণগুলো বলা হচ্ছে, আমার মনে হচ্ছে মানে এর কোনো সারবত্তা নেই। এই কারণের জন্য যে 1956 সালে আমরা দেখেছি যে বিরাট তামিলনাড়ুতে রেল দুর্ঘটনা হয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী তখন রেলমন্ত্রী, তিনিও সেটা মানে এটা বিরাট একটা ব্যাপার। এবং এই বিরাট কর্মযজ্ঞে যদি কোনো ত্রুটি হয়, কত পার্সেন্ট ত্রুটি হচ্ছে সেটা দেখা, কিন্তু একটাও ঘটার কথা নয়, উচিত নয়। আমরা দেখলাম যে এইরকম একটা ঘটনা ঘটেছে, মেইনটেনেন্স মন্ত্রী যিনি পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে যেটা বলেছেন, ফরেন্সিক তারা স্যাম্পল কালেক্ট করেছে যে এটা হয়তো বা ইঞ্জিনের ত্রুটি। এবং আমরা জানি যে গত প্রায় 2 বছর ধরে একটা পরিস্থিতি কোনো কিছুই নর্মালসে রান করছে না, এবং সেখানে হয়তো মেইনটেনেন্সের গাফিলতি থাকতে পারে, এখনো সেটা পরিষ্কার নয়, প্রকট হয়নি। আমরা যে আলোচনাগুলো করছি সেটা একটা হাইপোথেসিসের উপরে দাঁড়িয়ে আমরা মতো করে যে যার এজেন্ডা বলার চেষ্টা করছি। আমার মনে হয় যে এই ত্রুটিগুলোকে দূর করার জন্য আমি এই কথার আপনার প্রতিবাদ করছি। আমরা কেউ হাইপোথেটিক্যাল নয়, আমরা 50 বছর ধরে যাতায়াত করছি। শুনুন, ভাড়া বলছেন তো, আমি একটা বলি তো, পঙ্কজ বাবু বলছেন হাইপোথেটিক্যাল, তাহলে আমাদের
50 বছরের যাতায়াতের অভিজ্ঞতার কোনো মূল্য 50 নেই? বছরের যাতায়াত আপনি বলুন না, আজও আমরা যারা বলছি আমাদের যাতায়াতের অভিজ্ঞতার মূল্য নেই। সেটগুলোতে আসবেন, আপনার শিয়ালদা মেইনটেনেন্স সেট আছে, হাওড়ার মেইনটেনেন্স সেট আছে, সেখানে আসবেন, এসে দেখবেন আমি শিয়ালদা লাইনের নিত্যযাত্রী, কিন্তু যেটা লস করে নিত্যযাত্রী সাবসিডি দিতে হয়, বাজেটারি অ্যালোকেশন দিতে হয়, তারা কি বোনাস পাওয়ার স্টেশনে তারা পেতে শুনুন, পারে? শিয়ালদা স্টেশনে তার আপনার স্বার্থের কথাটা বলছেন, আপনার পাথর বসছে, পাথর, পারফেকশনের কিন্তু কথাটা বলছেন না। লাইনে রক্ষণাবেক্ষণ এবং আমরা হয়। ভারতীয়রা কতটা পারফেকশনিস্ট সেটা নিয়ে নিজেদের কাছে তো প্রশ্ন করা উচিত আয়নার সামনে দাঁড়িয়ে। পারসেপশনই বলছি তো। আমি যখন আমার উল্টো দিকে লোকটা তাকে আমি অ্যাকিউজ করতে পারি, কিন্তু আমি যখন সেই কাজটা করি, আমি কি আমার কাজটা আপনারা বলুন, এইটা গত 5 ভারতীয়দের করার বছরে কোনো কালচার আছে? কোনো লোকাল ট্রেনের সংখ্যা বেড়েছে কি? সংখ্যা বেড়েছে কি? সরকার অমানবিক কাজ করে বলছি, আমরা তো লোকাল যাত্রী, জন্য সুপারবান সেকশনে, যে কোনো সেকশনে কোনো লোকাল ট্রেনের সংখ্যা বেড়েছে কি? বন্দে ভারত হয়েছে, তেজস হয়েছে, কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা বাড়েনি। লোকাল ট্রেনের সংখ্যা বাড়েনি। অনিন্দ্যবাবু, পঙ্কজবাবু দুজনের কাছেই আমি আসছি। কোহিনূর অনেকক্ষণ ধরে বসে আছে, কোহিনূরের কাছে আছি। তৃণমূল মুখপাত্র কোহিনূর রয়েছে আমাদের সাথে। কোহিনূর, তুমি দেখতে পাচ্ছ যে রাজনীতির জায়গায় রাজনীতিটা ঠেকে যাচ্ছে, তু মেমেটা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য, কোহিনূর তুমিও রেলযাত্রী, আমিও রেলযাত্রী, আমিও ঘুরতে গেলে ভয় পাবো, তুমিও ঘুরতে গেলে কোথাও গিয়ে বলছো যে সমস্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন রেলমন্ত্রী ছিলেন, ওনার দলের তুমি প্রতিনিধি হয়ে আজকে একদম রাজনীতির ঊর্ধ্বে উঠে তুমি বলো এর সমাধানটা কোথায়, প্রেসক্রিপশনটা কি হতে পারে সাধারণ মানুষ হিসাবে? দেখুন, আমি আমার যতদূর মনে পড়ে আপনাদের চ্যানেলে 3 দিন কি 4 দিন আগে রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে একটা শোতে আমি পার্টিসিপেট করছিলাম, ডিবেটে ছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কোহিনূর। আমি পার্টিসিপেট করেছিলাম। তো সেই পার্টিসিপেশনের সময় যিনি ভারতীয় জনতা পার্টি মানে কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি ছিলেন, তিনি অত্যন্ত তথ্যহীন ভাষায় বলেছিলেন যে রেলের উন্নয়ন হচ্ছে এবং যাত্রী সুরক্ষা নাকি বেড়েছে। এতটাই দুর্ভাগ্য আমাদের যে তিনি বলার 3 দিন পর আমরা এই ঘটনা দেখি। উন্নয়ন মানে শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে সোনার দোকান খোলা, এটা উন্নয়ন। আমি আরেকটা বলি, যেটা মাননীয় রেলমন্ত্রী বলেছেন যে লোকোমোটিভ ফেলিয়ার মানে ট্র্যাকের কোনো নাশকতা ইত্যাদি ইত্যাদি নয়, একেবারে লোকোমোটিভ ফেলিয়ার মানে যেই ট্রেনটা ভারতবর্ষের একদম পশ্চিম থেকে পূর্ব মানে আড়াআড়ি ভাগ করেছে ভারতবর্ষকে, যে ট্র্যাকে, সেই ট্র্যাক দিয়ে আসা এতটা ডিস্টেন্স, এত মানুষকে ক্যারি করা একটা রেলওয়ে কোচ, একটা রেক, তার লোকোমোটিভ ফেলিয়ার হচ্ছে। সরকার তো ইজ্জত স্কিম থেকে শুরু করে সিনিয়র সিটিজেন থেকে শুরু করে সমস্ত রকমের কনসেশন, যে কনসেশন মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল রেল গরিব মানুষের, মধ্যবিত্ত মানুষের, তার একটা হিউম্যান ফেস থাকা দরকার। এ সরকার তো তুলে দিয়েছে। এ সরকার বলেছিল যে কম্পেনসেশন দেবে যদি তেজাস এক্সপ্রেসের লেট হয় ট্রেন, সে বেসরকারিকরণ হয়েছিল এবং বিজেপির যত আইটি সেলের লোকরা তারা বলেছিল বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, কিন্তু কোনো পরিষেবাই ভালো হয়নি। তেজাস এক্সপ্রেসটা উঠিয়ে দিতে হয়েছে। বিমলবাবু কি বলবেন? গ্রস ফেলিয়ার রেলকে। বিমলবাবু কি বলবেন? আমি শেষ করি, জাস্ট একটা গ্রস ফেলিয়ার রেলের, একটা গ্রস ফেলিয়ার রেলে শুধু ভাড়ার বেড়েছে। আপনি যদি শতাব্দীতে ট্রাভেল করেন, আগে শতাব্দীকে আপনাকে প্যান্ট্রি ছিল, এখন জলের বোতলটুকু শতাব্দীকে আপনাকে কিনে খেতে হবে। জলের বোতলটুকু আপনাকে দেবে না, কিন্তু টিকিটের খরচা কমেনি। কোভিড এর নাম করে চাদর বালিশ বিছানা তুলে দিয়েছে এসি দেখে, কিন্তু দাম কমেনি। এই জিনিসগুলো রেলকে দেখতে হবে। আজকে একটা সরকার যার ঘোষিত নীতি মানুষের পেটে লাথি মারো, সেই রেলটাকে সেই জায়গায় নিয়ে গেছে এবং আলটিমেটলি দেখা গেছে, আমাদের আগের যিনি বক্তারা বললেন তিনি আরো ভালো জানেন, যে কারোর সঙ্গে কারোর কোনো কমিউনিকেশন। একদম কোহিনূর, আমি আবার তোমার কাছে আসবো, কিন্তু একবার অধীর চৌধুরী কংগ্রেস নেতা এবং প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী কি বলছেন একবার শুনে নেবো। এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। লাইনের রক্ষণাবেক্ষণ অর্থাৎ ট্র্যাক মেনটেন্যান্স যাকে বলে, সেই ট্র্যাক মেনটেন্যান্স কি ঠিক মতন হচ্ছিল না। রেলের সুরক্ষা, রেলের নিরাপত্তা দেওয়া রেলের একটা প্রাথমিক কাজের মধ্যে পড়ে। রেলের অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে, ফলে সুরক্ষার
গাফিলতি হচ্ছে কি না দেখা দরকার। রেলে এখন অনেক পদ খালি পড়ে আছে, সেই পদে লোক নেওয়া দরকার। লোক না থাকার কারণে রক্ষণাবেক্ষণে গাফিলতি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই মৃত্যু এবং এই দুর্ঘটনা অনেক প্রশ্ন আমাদের সামনে এনে দিচ্ছে। বিমলবাবু কি বলবেন? চারিদিক থেকে তীর আসছে আপনাদের দিকে, চারিদিক থেকে মানুষ একটা কথা বলছে, রাজনীতি করছে হয়তো, কিন্তু প্রত্যেকটি দল একটা কথা বলছে যে কোথাও গিয়ে হয়তো গোড়ায় গন্ডগোলটা হচ্ছে। কি বলবেন বিমলবাবু? লোকোমোটিভের কথা বলছেন মন্ত্রী, অথচ চিত্তরঞ্জন সহ যে ইঞ্জিন কারখানাগুলো ভারতবর্ষে আছে সেগুলোকে কেন মানে ধ্বংস করা হচ্ছে? সেখানে কেন বেসরকারীকরণ হচ্ছে? ইঞ্জিন কেন আমদানি করা হচ্ছে? মন্ত্রী কি করে লোকোমোটিভের কথা বলে? বিমলবাবু আপনার অডিওতে কোথাও একটা সমস্যা হচ্ছে। আমি অনিন্দ্যবাবুর কাছে যাবো। অনিন্দ্যবাবু কিছু বলছিলেন, অনিন্দ্যবাবু বলুন। বিমল বাবু, মেইনটেনেন্স কিভাবে হয় জানেন? প্রাইমারি মেইনটেনেন্স, সেকেন্ডারি মেইনটেনেন্স কাকে বলে জানেন? অমিতবাবু আপনার কাছে আসবো। অনিন্দ্যবাবু বলেন। প্রাইমারি মেইনটেনেন্স এবং সেকেন্ডারি মেইনটেনেন্সের টাইম ডিফার করা হয়েছে, এটা জানেন? এবং এর সঙ্গে কতগুলো ডিপার্টমেন্ট যুক্ত আছে জানেন? টিআরএস ডিপার্টমেন্ট, ক্যারেজার ওয়াগন ডিপার্টমেন্ট, সিগন্যাল ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টগুলোর কি অবস্থা সেটা জানেন? মেইনটেনেন্স সেটগুলোতে এসে দেখুন এটা কি জায়গায় চলে গেছে। এতে কি হচ্ছে, আপনার ক্ষতিপূরণের নামে এইটা কোনোদিন এর আসল সত্য বেরোবে না। এ ক্ষতিপূরণের নাম করে যদি এর পরিকাঠামো উন্নত না করা যায়, তারা এছাড়া কোনো উপায় নেই। আসুন আমরা সবাই মিলে লড়াই করি। এই দেশ বিক্রির নাম করে যেভাবে সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে, রেলকে নিজের হাতে ছেড়ে দিন, রেলের নিজস্ব স্ট্রাকচারের হাতে ছেড়ে দিন। রেলের অফিসারেরা, রেলের কর্মচারীরা দাঁড়িয়ে থেকে তার প্রত্যেকটা জিনিস তারা ঠিক করবে। ওস্তাদ, একটা 20 কিলোমিটার পর্যন্ত ইনহিউম্যানিক ব্যাপার, একটা 20 কিলোমিটার। আমি বিমলবাবুর কাছে একবার যাবো। বিমলবাবুর যদি অডিও প্রবলেম ঠিক হয়ে যায় তাহলে বিমলবাবুর কাছে যাবো। বিমলবাবু যদি আপনি শুনতে পান আপনার কাছে যাবো। একটা লোহা শাবল নিয়ে ট্রাক কিলোমিটার 20 কিলোমিটার মেইনটেনেন্স করছে পেট্রোলম্যান। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বলুন। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এত যদি অসাধারণ মেইনটেনেন্স হয়ে থাকে এতদিন এবং এনডিএর আমলে কিছু হচ্ছে না, তাহলে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি ময়ূক, তোমরা এর আগে যা যা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এনডিএর আমলে কি কি রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটা তুলনামূলক আলোচনা করো। যদিও আমি মনে করি এই আলোচনা করাটা ঠিক নয়, এটা ইনহিউম্যান, অ্যাক্সিডেন্টের কখনো তুলনা হয় না, কিন্তু এই ধরনের কথা বললে এই প্রসঙ্গটা আসবেই যে এর আগে কি কি ঘটেছে। এতটা মেইনটেনেন্স হতো, তার ভয়াবহ অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। সুতরাং এই কথা বলে লাভ নেই। এখন অনেক বেশি কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, তার মধ্যেও এই ঘটনা ঘটেছে, এটা না ঘটা উচিত। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ থেকে শুরু করে মেইনটেনেন্স এখন অনেক ভালো হচ্ছে। কেউ যদি চোখে না দেখে, আমার কোনো দায় নেই তাকে চোখে দেখানোর, তাকে চোখে দেখিয়ে দেওয়ার দায় নিয়ে তো আমি আসিনি। আমি আমার মতটা বলতে এসেছি এখানে। আর আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে রেল লাইন। আমিও গত 40 বছর ধরে রেলে চাপছি, এখনো আমি রেলে কিছু বলবে? রেলে চেপেছি, আপনাদের মতো করে দুটো মতবাদ। একটা হচ্ছে দাম বাড়াচ্ছি রেলের সুরক্ষার জন্য, কন্টিনিউয়াস ভাড়া বাড়িয়ে গেছে। এমনকি প্ল্যাটফর্ম টিকিট, সাউথ ইস্টার্ন রেলওয়ে প্ল্যাটফর্ম টিকিট হারাটা একরকম, ইস্টার্ন রেলওয়ে প্ল্যাটফর্ম টিকিট হারাটা একরকম। প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া তুলে তাকে মেল ট্রেনের ভাড়া দিচ্ছেন, আর বলছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? আপনাকে তো বলতে হবে কোন সরকার তো এভাবে রেলটাকে বেঁচে দেয়নি, কোন সরকার এভাবে রেলের ভাড়া বাড়ায়নি, কোন সরকার এভাবে প্যাসেঞ্জার ট্রেনের নাম করে মেল সুপার এক্সপ্রেসের ভাড়া দেয়নি। তাহলে এত যখন ভাড়া নিচ্ছেন, এরকম লোকোমোটিভ ফেলিয়ার হবে কেন? রেলের ট্র্যাক ডিস্টারবেন্স নেই, আপনার মন্ত্রী বলছেন লোকোমোটিভ ফেলিয়ার। আপনি কি ট্রেন চালাচ্ছেন না বাড়ি থেকে অল্টারনেট? বিমলবাবু কি বলবেন? বিমলবাবু কি বলবেন? রেলকে বেসরকারীকরণ এর আগে কোনোদিন করা হয়নি।
করতে দেওয়া যায়নি। না, একটা এরা কথা কোন বলি। রকম রেল কর্মচারীদের আগে বলতে দেবে কি? প্রতিবাদ হ্যাঁ, বিমলবাবু বলুন, বিমলবাবু বলুন। দেখিয়ে, রেল একটা কথা বলি। কর্মচারীদের প্রতিবাদ প্রতিরোধকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে একটা সময়ে এই তৃণমূল কংগ্রেসের হয়ে রেলমন্ত্রী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেছিলেন রেলটাকে আইসিইউতে তুলে দেওয়া হয়েছে। তার আগে যিনি ছিলেন তার আমলে 1.5 বছরে 270টা লোক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কে রেলমন্ত্রী ছিল আমাকে বলে দিতে হবে। এইসব কথা বলে কি অপারেটিং রেশিওকে প্রায় 3 টাকায় এনে হাজির করেছিলেন, প্রায় 97 টাকা খরচ হয়ে যেত। ফলে এসব বলে লাভ নেই। রেলটাকে আইসিইউতে তুলে দেওয়ার কথা তৃণমূল কংগ্রেসের একজন রেলমন্ত্রী বলেছিলেন, তিনি তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন। ফলে অনেক পরিশ্রম করে আজকে রেলকে একটা জায়গায় আনা হয়েছে। একটা দুর্ঘটনা দিয়ে তার সব খারাপ প্রমাণ যারা করতে চায় তারা করতে পারে, কিন্তু তারা যে নিজের একটা সীমিত উদ্দেশ্য নিয়ে করছে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এটাই আপনাদের পরিশ্রম। যাদবের আমলে কোথায় ছিল? 20,000 কোটি টাকা রেল লাভ করেছিল। কোন জায়গায় নিয়ে গেছে? যাদবকে মমতা সারা পৃথিবী থেকে আমন্ত্রণ জানানো হতো, কেন? কথা বললেন এর আগে বিমলবাবু, বা প্যাসেঞ্জার ট্রেনে বিমলবাবু, কোহিনুরবাবু, অমিতবাবু, পঙ্কজবাবু, অনিন্দবাবু, পার্থপ্রতিমবাবু আমাদের সাথে আর নেই এই মুহূর্তে। এখানেই আমাদেরকে এই বিতর্কটা শেষ করতে হচ্ছে, কিন্তু প্রশ্নগুলো থেকেই যাবে। এখানে রাজনীতি নেই, মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের কথা আমরা টানা বলে যাব এবং এই প্রশ্নগুলো করব। যেই সরকারে আসুক এই প্রশ্নগুলো করতে হবে, কারণ কি ট্রেনটা কোনো সরকার চালায় না, ট্রেনটা যারা চালায় তারা আমাদের টাকায় ট্রেনটা চালায়, আমাদের ট্যাক্সের টাকায় ট্রেনটা চলে, আমাদের জন্য, সব আমাদের জন্য চলে। এবং এই জায়গা থেকে আমাদের বারবার প্রশ্ন করতে হবে যে আমি টাকা দিচ্ছি, আমাকে সুরক্ষা দাও, আমি হয়তো সাবসিডি দিচ্ছি কিন্তু আমি ট্যাক্সও দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ব্রেকিং নিউজ সেগমেন্টে আমাদের এরপরে যেতে হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি জবাব চাই বাংলায়। প্রজাতন্ত্র দিবসের আগে দেশের একাধিক জায়গায় উদ্ধার বিপুল বিস্ফোরক। চাঞ্চল্য দিল্লি, পাঞ্জাব ও কাশ্মীরে। এরই মধ্যে ছত্তিশগড়ে একের পর এক আইডি বিস্ফোরণের খবর পেলেছে এবং গুরুতর আহত এক এসএসবি জওয়ান। সামনেই প্রজাতন্ত্র দিবস, দেশ জুড়ে তারই প্রস্তুতি। তোড়জোড় রাজধানী দিল্লিতেও। এর মধ্যে দিল্লির গাজীপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। এই জায়গা থেকে দিল্লির ভিভিআইপি জায়গাগুলির দূরত্ব খুব বেশি নয়। দূরে নয় রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক। প্রায় 1.5 কেজি বিস্ফোরক উদ্ধার, যার পরিমাণ 3 কেজি পর্যন্ত হতে পারে। গাজীপুর ফুল বাজার থেকে উদ্ধার। দিল্লি পুলিশ জানিয়েছে অনুপম নামে এক ব্যক্তি দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন। তখন সকাল 10টা 19। অনুপম জানান গাজীপুর ফুল বাজারে একটি পরিত্যক্ত ব্যাগ রয়েছে। সঙ্গে সে এও জানান যে তার স্কুটিটিও সেই জায়গায় দাঁড় করানো ছিল। অনুপম নিউ অশোকনগর এলাকার বাসিন্দা। ফুল মান্ডি থেকে ফুল সংগ্রহ করতে এসেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড, পৌঁছায় এনএসজি। অ্যামোনিয়াম নাইট্রেটের চিহ্ন মিলেছে। সন্দেহ ট্রিগারিং ডিভাইসের ব্যবহারের ছক ছিল, যা কোনো ঘড়িতে রাখা হতে পারে। এই বিস্ফোরক রাখার পেছনে উদ্দেশ্য ছিল জীবন ও সম্পত্তির সর্বাধিক ক্ষতি করা। ঘটনার পরে গাজীপুর ফুলবাজার ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। এনএসজি দিল্লি পুলিশকে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে। পুলিশ জানিয়েছে গাজীপুর ফুলমান্ডির মূল গেটে একটি সিসিটিভি থাকলেও তাতে কোনো ক্লু মেলেনি, কারণ ক্যামেরার ফোকাস ঘটনাস্থলে ছিল না। তদন্তকারীদের অনুমান বোমাটি যে ব্যক্তিটি রেখেছিল সেই জায়গাটি সম্পর্কে অবগত ছিল। এর পাশাপাশি পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। সীমান্তবর্তী ধানুয়াকালা গ্রাম থেকে উদ্ধার 5 কেজি RDX, উদ্ধার 6টি AK-47 গ্রানাইট ডিটোনেটর। দিল্লি পাঞ্জাবের পাশাপাশি বিস্ফোরক উদ্ধার কাশ্মীরেও। এর মধ্যে ছত্তিশগড়ে কামকের জেলায় আইইডি বিস্ফোরণ। ঘটনায় এক এসএসবি জওয়ান গুরুতর আহত হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে আন্তগড় হাসপাতালে। রিপাবলিক বাংলা।
ডবচাই বাংলার এই ব্রেকিং নিউজ সেগমেন্টে আমরা একের পর এক ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এবং প্রথমেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমরা, কলকাতা বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু টোবা চালকের। এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। এই মুহূর্তের খবর পাওয়া যাচ্ছে। অর্ণব রয়েছেন আমাদের সাথে, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন বিমানবন্দর থেকে। অর্ণব, আরজি কর হাসপাতাল থেকে রয়েছেন, কি খবর আরো বিস্তারিত জানাও, মর্মান্তিক দুর্ঘটনা। একবারই দেখো ময়ূক, আজকে বিকেলবেলায় 18 থেকে 20 নম্বর যে হ্যাঙ্গারটি রয়েছে এয়ার ইন্ডিয়ার, সেই হ্যাঙ্গারের সামনে কিন্তু ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন এই ব্যক্তি এবং যখন তিনি যান সেই সময় কিন্তু ট্রাক্টরটি কোনো রকমভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারপরেই সেই ট্রাক্টর থেকে তিনি পড়ে যান এবং ট্রাক্টরের যে পিছনের চাকা রয়েছে সেই পিছনের চাকা কিন্তু তার মাথার উপরে উঠে যায় এবং মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং তৎক্ষণাৎ তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসা হয় চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে, তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে আরজি কর মেডিকেল কলেজের যে পুলিশ মর্গ রয়েছে সেখানে কিন্তু তার মৃতদেহ এই মুহূর্তে রয়েছে এবং আগামীকাল তার মৃতদেহের ময়নাতদন্ত হবে। এবং যেটা জানা যাচ্ছে এই ব্যক্তি উত্তরবঙ্গের বাসিন্দা, তার পরিবারের সাথে পুলিশের তরফ থেকে কন্ট্যাক্ট করা হয়েছে এবং তার পরিবারের যারা সদস্যরা তারা হয়তো আগামীকাল এসে পৌঁছাবেন, তারপরেই কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে। এবং এই গোটা ঘটনায় কিন্তু এয়ারপোর্ট অথরিটি কিভাবে এই বেশ অর্ণব, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই খবরের দিকে নজর রাখবো। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি খবর। পরবর্তী খবরের দিকে আমরা চলে যাচ্ছি। রেল দুর্ঘটনা, ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবরের দিকে চলে যাচ্ছি। কাল থেকে তদন্ত প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল সকালে আলিপুরদুয়ারে রেলওয়ে ডিভিশন ম্যানেজারের অফিসে এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত কর্তা ব্যক্তি সহ সবাইকে ডেকে পাঠিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আমাদের প্রতিনিধি যে সারা দিন ধরে গ্রাউন্ড জিরো থেকে আমাদের একের পর এক প্রতিবেদন দিয়ে গেছে এবং এখনো গ্রাউন্ড জিরো থেকে আমি দেখতে পাচ্ছি বিট্টু রয়েছে পেছনে সেই দুর্ঘটনাগ্রস্ত বগি। বিট্টু, আরো বিস্তারিত জানাও এবং তোমার আশেপাশে এই মুহূর্তে কি চলছে উদ্ধার কাজে সেটাও একটু দেখাও। আমি সরাসরি দেখাবো যে এই মুহূর্তে যে ইঞ্জিনটা যাকে নিয়ে এই রহস্য দানা বাঁধছে যে কিভাবে দুর্ঘটনা ঘটলো, যান্ত্রিক পদ্ধতিতে কি ঘটেছে, সেই যে প্রশ্ন দানা বাঁধছে সেই সমস্ত প্রশ্ন রয়েছে এই ইঞ্জিনে এবং এই ইঞ্জিনকে মূলত পরীক্ষা করে দেখা হবে, যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। এবং শুধু তাই নয়, তোমাকে যেটা জানাবো যে কালকে আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশন ম্যানেজারের অফিসে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি কালকে প্রথম ইনভেস্টিগেশনে শুরু করছেন এবং সেইখানে মূলত চালক পক্ষ যিনি ছিলেন, চালক ছিলেন, তাকে জবাবদিহি করতে হবে যেটা জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, যেই যান্ত্রিক ত্রুটির বিষয়টা উঠে আসছে এবং তার পাশাপাশি চালকের যে বয়ান, উভয়কে পরস্পর কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একে অপরে পরস্পর বিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে কিনা, সমস্ত বিষয়টা কালকে খতিয়ে দেখা হবে। এবং 6 মাসের মধ্যে যেটা আমরা জানতে পারছি রিপোর্ট এই মর্মে পেশ হবে এবং প্রয়োজন পড়লে ফরেনসিকের টিমও কাজ করবে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন বসু এই মুহূর্তে দেখাচ্ছে যেরকম উদ্ধার কাজ ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং এখন মূল বক্তব্য হচ্ছে এই সেই ইঞ্জিন, যে ইঞ্জিনটা ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এবং এইখানেই মূলত পরীক্ষার একটা বিষয় থেকে যাচ্ছে, সেইটা করা হবে। এবং এখনো তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে বগিগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে, এগুলোকে সরানোর কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, যেটা আমরা জানতে পারছি। তবে যে ট্র্যাকটা, যে লাইনে সমস্যা হয়েছিল, যে লাইনটা ভেঙে গিয়েছিল, সেই লাইনটা ইতিমধ্যে মেরামতের কাজ শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি অন্যদিকে আরেকটি একটা ইঞ্জিন আসছে এবং মূলত যেটা জানতে পারছি যে ইঞ্জিনটির মাধ্যমেই মূলত যে মূল যে দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিনটা সেটাকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস চালানো হতে পারে, এমনটা আমরা রেলওয়ে সূত্রে জানতে পারছি। কাজেই বলা যেতে পারে তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আগামীকাল যেরকম তদন্ত প্রক্রিয়া প্রথম বিট্টু তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার দ্রুত দেখে নেব কমিশনার অফ রেলওয়ে সেফটি ওনার প্রতিক্রিয়া। Commission of Railway Safety has decided to inquire into this accident and we will go through all the aspect of the maintenance including loco, coaches and track. Based on whatever comes out during the inquiry, Railway will be asked to produce all the records as well as produce the witnesses, and based on witness and documents प्लस जो भी साइट के फीचर्स हैं उसको अकाउंट में करते हुए ये इंक्वायरी में सारी चीज़ों का अध्ययन करने के बाद उसका निष्कर्ष निकलेगा और इंक्वायरी जो है कल से शुरू होगी। আমাদের আরেকজন প্রতিনিধি, আমরা কাল রাতেও মধ্যরাতেও আমরা এই কভারেজ করেছিলাম টানা 7 ঘন্টা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে 7 ঘন্টা ধরে আমরা কভারেজ করেছিলাম এবং আজ ভোরবেলা থেকে আমরা কভারেজ করেছি। আমাদের দুই প্রতিনিধি এখনো ভোরবেলা কলকাতা থেকে
ময়নাগুড়িতে পৌঁছে গেছিল বিট্টু এবং ভাস্কর। এখনো রাত্রে তারা সেই জায়গাতেই আছে। বিট্টু যেরকম রয়েছে যে দুর্ঘটনাস্থল সেখানে, ভাস্কর রয়েছে জলপাইগুড়ির হাসপাতালের চিত্রটা কিরকম ভাস্কর? একেবারে ময়ূক, দেখো হাসপাতালে এই মুহূর্তে কিন্তু চিকিৎসা চলছে যারা আহত তাদের। মূলত 3টি হাসপাতালের ওপর নির্ভর করে কিন্তু আহতদের চিকিৎসা করা হচ্ছে। 1 জলপাইগুড়ি স্পেশালিটি হাসপাতাল, 2 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এবং 3য় ময়নাগুড়ি হাসপাতাল। দেখো এই 3টে হাসপাতালে কিন্তু একাধিক আহত ভর্তি রয়েছে এবং যেটা হাসপাতাল সূত্রগুলি থেকে খবর পাচ্ছি যে আহতরা ভর্তি হয়েছিলেন তাদের প্রত্যেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার আপডেট তাদের পরিবারকে দেওয়া হয়েছে এবং এখন যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তারা অনেকটাই স্থিতিশীল এবং একটা বড় সংখ্যায়, অন্তত নিঃসন্দেহে ময়ূক, আমরা যে ভয়াবহ ছবি দেখেছি, আমরা যারা লাগাতার রিপাবলিক বাংলার দর্শকদের দেখিয়ে যাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে আহত, যারা খুব ক্রিটিক্যাল নন, তাদের বাদ দিয়ে বাকিদের অবস্থা কিন্তু অনেকটাই স্থিতিশীল এবং সেই সংখ্যাটাই ম্যাক্সিমাম। অর্থাৎ আহত যাত্রীদের অধিকাংশই এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বেশ, এবং ভাস্কর তুমি ওখানে স্থানীয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ, যদি রক্তের প্রয়োজন থাকে, যদি কোনো ধরনের কোনো প্রয়োজন সাধারণ মানুষকে জানানোর দরকার পড়ে, আমাদের কিন্তু 1 নম্বর প্রায়োরিটি সেই খবরগুলো। ভাস্কর, ওখানে রক্তের প্রয়োজন হলে আমরা এখানে আমাদের টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাকে জানাবো এবং যে যেখানে আছে তাদেরকে যাওয়ার জন্য একবার অন্তত অনুরোধ করব। ধন্যবাদ বিট্টু এবং ভাস্কর, তোমরা থাকো এবং সবচেয়ে বড় যে কাভারেজ, সেই কাভারেজের দিকে নজর রাখো। আমরা এবার পরবর্তী খবরের দিকে আমরা নজর রাখছি। ট্রেন দুর্ঘটনাস্থলে আরএসএস এর টেন্ট, উদ্ধারকারীদের সাহায্য করা হচ্ছে, দেওয়া হচ্ছে খাবার, জল, ব্যবস্থা রয়েছে রক্তদানেরও। এবার আরো অনেক সংগঠন, যেরকম রেড ভলেন্টিয়ার্স দেখেছি, বিবেক বাহিনী দেখেছি, তৃণমূলের তরফ থেকে দেখেছি, ঠিক সেরকম ভাবে আরএসএস এর তরফ থেকেও এই অর্গানাইজেশনটা একের পর এক কাজ করে যাচ্ছে। একবার দেখে নেব বিট্টুর পাঠানো এই প্রতিবেদন। ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনার পর থেকেই মূলত যারা আহত এবং যারা এখানে উদ্ধার করতে আসছেন তাদের জন্য টেন্ট খাটিয়ে খাবারের আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং সেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন বসু দেখাচ্ছে যে ইতিমধ্যে চা তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে যারা উদ্ধার করছেন বা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত তারা এখান থেকে চা সংগ্রহ করছেন এবং নিয়ে যাচ্ছেন। আমি সেই ছবিও দেখাতে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যারা উদ্ধার করতে এসেছেন তারা এখানে অনেকে চা পান করছেন এবং এই শীতের সময় দাঁড়িয়ে শুকনো খাবারও দেওয়া হচ্ছে, এমনটাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে জানানো হচ্ছে। এখানে যারা কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের কাছে সরাসরি চলে যাবে। এই উদ্যোগ কেন আচমকা? আমরা আগের থেকেই এটা আমাদের ভাবনার মধ্যে থাকে যে যখনই এরকম প্রাকৃতিক বিপর্যয় বা এই ধরনের সমস্যা, কোভিড সমস্যা বা এই ধরনের দুর্ঘটনা, তখনই আমরা আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেবা ভারতী আর এর মাধ্যমে আমাদের স্বয়ংসেবকরা আমরা এই কাজে লিপ্ত হই। তো এবারেও আমরা যখন এই ময়নাগুড়িতে এরকমই ঘটনা ঘটেছে 5:30 নাগাদ, সঙ্গে সঙ্গে আমরা 7:30টার মধ্যেই সমস্ত আর আমাদের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আর ইমিডিয়েট এখানে আর যেটা ব্যবস্থা করা দরকার। শুধু এটাই নয়, এটা যেমন চলছে এখানে তো যেগুলো দেখলেন আছেই, এর সঙ্গে সঙ্গে হাসপাতালেও আমাদের আর ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেশনের জন্য আমাদের কার্যকর্তারা পৌঁছে গেছেন। বিভিন্ন হাসপাতালে যারা ধরুন খুঁজে পাচ্ছেন না এরকম, এবং অনুসন্ধান কেন্দ্র আমরা তৈরি করেছি, এবং যারা রেলের হয়তো আত্মীয় পরিজনরা নিজেদের খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। আগামীকাল পর্যন্ত এই যে উদ্ধার কাজ যেরকম ভাবে চলবে, একই সঙ্গে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে টেন্ট, সেই টেন্টও চলবে। ভিডিও জার্নালিস্ট প্রসূন বসুর সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, ময়নাগুড়ি। চলে আসছি পরবর্তী খবরের দিকে, মালদার খবরের দিকে। ব্রাউন সুগার পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, জখম স্থানীয় যুবক। মালদার কালিয়াচকের ঘটনা, ধৃত 1 দুষ্কৃতী, পলাতক আরো 1। ব্রাউন সুগার পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। মালদার ঘটনা, মালদার কালিয়াচকের ঘটনা। পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সেই দুষ্কৃতীরা, জখম 1 স্থানীয় যুবক। কালিয়াচকে ধৃত 1 দুষ্কৃতী, পলাতক 1 দুষ্কৃতী। পরবর্তী খবরের দিকে যাব আমরা। মালদার কালিয়াচকের এই খবরের পরে পরবর্তী খবর, জঙ্গলমহল থেকে জঙ্গলমহল উৎসব পেছানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জঙ্গলমহল উৎসব পেছানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোভিড পরিস্থিতিতে জঙ্গলমহল উৎসব, যে উৎসবকে ঘিরে বহু মানুষের আবেগ রয়েছে, যে উৎসবকে ঘিরে বহু মানুষ
আশেপাশ থেকে আসেন, 4টি জেলা থেকে মূলত আসেন। সেই জঙ্গলমহল উৎসব পেছানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জঙ্গলমহল উৎসব পেছনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশ কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে মূলত 4টি জেলা, জঙ্গলমহলের যে 4টি জেলা রয়েছে সেই জেলা থেকে প্রচুর মানুষ আসতেন এবং নিজেদের পসরা নিয়ে বসতেন ওখানে। কোর্ট চায় না কোনো উৎসব বা মেলা হোক। কোর্ট ডিএম এর ওপর সিদ্ধান্তটা ছেড়েছেন এবং বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তিনি একটা স্পেসিফিক একটা সিদ্ধান্ত নিয়ে মেলা পোস্টপোন করা যায় কিনা সেটা বিবৃতি দিয়ে জানাক। আর কোর্টের এই অবজারভেশনটাকে আমি সাধুবাদ জানাই। রাজনীল মুখার্জি মামলাকারীর আইনজীবীর প্রতিক্রিয়া আমরা শুনলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরের দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আমাদের কাছে আসছে এই মুহূর্তে, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে আসছে। আইএএফ চপার দুর্ঘটনায় নয়া তথ্য। দুর্ঘটনার পেছনে খারাপ আবহাওয়া, অন্তর্ঘাত নয় জানালো বায়ুসেনা। সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আইএএফ চপার দুর্ঘটনা আপনাদের মনে থাকবে, খতিয়ে দেখা হয়েছে ককপিট ডেটা রেকর্ডার। এবং অত্যন্ত বড় যে খবর, সমাদৃতা নিয়ে আসছে নিউজ রুম থেকে। আমাদের সাথে সমাদৃতা রয়েছে। যান্ত্রিক ত্রুটি বা গাফিলতিতে দুর্ঘটনা নয়। সমাদৃতা, আরো বিস্তারিত কি জানতে পারছো, জানাও। একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে অন্তর্ঘাতের তত্ত্ব বিভিন্ন মহল থেকে উঠে আসছিল, যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছিল, সেটা একেবারে রুল আউট করে দেওয়া হয়েছে এই রিপোর্টে। এবং পরিষ্কার বলা হয়েছে ককপিট রেকর্ডার এবং ভয়েস রেকর্ডার যেটা রয়েছে সেই তথ্য খতিয়ে দেখে, এবং ফ্লাইট ডেটা রেকর্ডার সেটার তথ্য খতিয়ে দেখে পরিষ্কার জানানো হয়েছে আর কিচ্ছু না, খারাপ আবহাওয়ায় দায়ী এই দুর্ঘটনার জন্য। এবং আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়, খারাপ হওয়ার সময় চালক বুঝতে পারেননি ওই খারাপ আবহাওয়ার মধ্যে যে তিনি ঠিক কোন উচ্চতায় রয়েছেন, তার গতিবেগ কতটা কমাতে হবে এইটা বুঝতে অসুবিধা হয়েছিল চালকের, পাইলটের অসুবিধা হয়েছিল, এবং সেই অসুবিধার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। অর্থাৎ খুব পরিষ্কার ভাষায় ময়ূক, অন্তর্ঘাত নেই, যান্ত্রিক ত্রুটি নেই, একমাত্র কারণ খারাপ আবহাওয়া, এবং খারাপ আবহাওয়ার জন্যই পাইলটের বুঝতে অসুবিধা হয়েছিল। অর্থাৎ ডিসওরিয়েন্টেশন, একটা স্পেশাল ডিসওরিয়েন্টেশন হয়ে গেছিল। ধন্যবাদ সমাদৃতা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাব পরবর্তী খবরের দিকে, আমাদের শেষ খবরের দিকে। অত্যন্ত সুন্দর একটি ছবি আমরা দেখাবো। গঙ্গাসাগরের মেগা ইভেন্ট বারাণসীর আদলে সাগর আরতি আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর থেকে সাগর সঙ্গমের সেই ছবি। গঙ্গাসাগরে মেগা ইভেন্ট দিয়ে আজকের এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে আমরা দেখেছি এর আগে বেনারসে, দেখেছি এর আগে হরিদ্বারে, আমাদের এই বাংলাতেই মকর সংক্রান্তি, বিহু, ওনাম, পোঙ্গল সব কিছুর অনেক শুভেচ্ছা আমাদের প্রত্যেকে যারা রয়েছেন সাবধানে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবরের জন্য চোখ থাকুক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।